স্লাইড শোটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কমপ্লিমেন্ট সিস্টেমটুকু কমপ্লিট করব। আর কমপ্লিমেন্ট সিস্টেমটুকু কমপ্লিট করার পরে ইমিউনোলজি আমরা আর ফার্দার আগাবো না। ঠিক আছে? এরপর আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে এন্টার করব। ওকে? স্যার গ্রাম পজিটিভ অর্গানিজম গুলা পড়াবেন, আমি গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলা পড়াবো। ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু জি স্যার। ইম্পর্টেন্ট, এটা আমি রিভিউ করায় পরবর্তী ক্লাস থেকে আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে এন্টার করব। ওকে, তাহলে দেখো কমপ্লিমেন্ট অবলিক কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে এটা আগেও পড়াইছি, এখনো বলতেছি যে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্টের যে অ্যাক্টিভিটি, এটা একটা ফুটবল ম্যাচের মতো। এখানে অনেকগুলা প্লেয়ার ইনভলভ থাকে এবং এদের আলটিমেট গোল হচ্ছে গিয়ে সেলকে ডিস্ট্রয় করা। এটা ব্যাকটেরিয়াল সেল হতে পারে, হিউম্যান সেলও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমে তোমরা সকলেই জানো ভেসেলের মধ্যে ব্লাড থাকে, ব্লাডের মধ্যে তোমার সেল এবং প্লাজমা, এই তো। তো সেল আমরা সকলে চিনি আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। আর প্লাজমা সাসপেন্ডেড থাকে আর প্লাজমার মধ্যে কিছু প্রোটিন থাকে। ঠিক আছে? তার একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট প্রোটিন। ওকে, তাহলে একটা ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে শরীরে, এটা একটা মাইক্রো অর্গানিজমও বলি, একটা মাইক্রো অর্গানিজম প্রবেশ করলে বেসিক্যালি দেখা যায় ১ সপ্তাহ পরে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডির ফ্যাট পোর্শনটুকু মাইক্রো অর্গানিজমের সাথে বাইন্ড করে আর এফসি পোর্শনের সাথে বাইন্ড করে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, এবং আলটিমেটলি তো একটা সিরিজ অফ রিঅ্যাকশন হবে। সিরিজ অফ রিঅ্যাকশনের ফলশ্রুতিতে কি হবে, ওই মাইক্রো অর্গানিজমটুকু লাইসিস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে? আর এই কমপ্লিমেন্ট সিস্টেম যে ডিস্ট্রাকশন করলো, এই ডিস্ট্রাকশনের জন্য ৩টা পাথওয়ে আছে, তোমরা সকলে জানো। এখন আমি যেটা শো করলাম যে সেটা হচ্ছে পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। ওকে, আচ্ছা, আমাদের এই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 20 প্রোটিন দ্বারা তৈরি। মানে এখানে 20 প্রোটিন রোল প্লে করে। ঠিক আছে? এটা আমাদের কাছে যেমন থাকে, অ্যানিমেলের কাছেও থাকে। সো এটা একটা এনজাইম সিস্টেম। দে ওয়ার্ক লাইক এনজাইম, যদিও তারা প্রোটিন, কিন্তু তাদের অ্যাক্টিভিটি হচ্ছে এনজাইমের মতো। তারা একটা অপরকে কি করে, নিয়ন্ত্রণ করে বা প্রভাবক হিসেবে কাজ করে। দে সিনথেসাইজ ফ্রম লিভার, দে অগমেন্ট দ্য ইফেক্ট অফ আদার কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেম। অগমেন্ট হচ্ছে গিয়ে বাড়িয়ে দেওয়া বা অ্যাপ্রিসিয়েশন, মানে একজন আরেকজনকে হেল্প করা। তো কি করে এই কমপ্লিমেন্ট সিস্টেম আমাদের অন্যান্য সিস্টেমকেও কাজ করতে কি করে, উদ্বুদ্ধ করে। ঠিক আছে? এটাকে বলা হয় অগমেন্টেশন। সো দে প্লে রোল ইন হোস্ট ডিফেন্স অ্যান্ড ইনফ্লামেটরি প্রসেস। সো এই যে কমপ্লিমেন্ট সিস্টেম তোমরা যে ছবিটুকু দেখতেছো, এখানে দেখো একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তার সাথে অ্যান্টিবডি বাইন্ড করলো, তার সাথে কমপ্লিমেন্ট সি1 অ্যাড হলো এবং আলটিমেটলি কি হলো, একটা সিরিজ অফ ইভেন্ট দেখা যাচ্ছে। আর এই সিরিজ অফ ইভেন্টের ফলশ্রুতিতে ওই ম্যাক্রো অর্গানিজমটুকু ডিস্ট্রয় হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো এই যে সিরিজ অফ ইভেন্ট, এটা দেখতে অনেকটা ঝর্ণার ধারার মতো। ঠিক আছে? এটাকে বলা হয় কাসকেড। ঠিক আছে? দেখো একদম ঝর্ণার ধারার মতো, মানে একটার পর একটা রিয়েকশন চলতে থাকলো যতক্ষণ না ওই পার্টিকুলার অর্গানিজমটা ডিস্ট্রয় না হচ্ছে। ঠিক আছে? সো কমপ্লিমেন্ট সিস্টেমের আমরা যদি প্রপার্টিস দেখি, they present in serum in inactivated form, consist of about 20 serum protein. They are heat level, that means বেশি গরমে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। Destroyed in 56 degree centigrade in 30 minutes.
তাহলে এই যে প্রপার্টিস গুলা, এই প্রপার্টিস গুলো আমি তোমাদের সবাইকে কিন্তু নোটে প্রোভাইড করছি। এই প্রপার্টিস গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউ তে তোমরা এই প্রপার্টিস থেকে অনেক কোয়েশ্চেন পাবা। তাহলে একটা অ্যান্টিজেন এবং অ্যান্টিজেনের সাথে ফ্যাব পোর্শনটুকু বাইন্ড করে এবং এফসি পোর্শনের সাথে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু বাইন্ড করে, এটাই আমরা এখানে দেখালাম, ঠিক আছে? তাহলে এই যে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু আমরা বললাম অ্যাপ্রক্সিমেটলি 20 নম্বর, এখনো এগুলো আবিষ্কৃত হচ্ছে। হ্যাঁ, এখনো পর্যন্ত 20টা আবিষ্কার হয়েছে। আর এদের অর্ডার অফ ডিসকভারি অনুযায়ী C1, C2, C3, C4 এভাবে নাম রাখা হয়েছে। যে কমপ্লিমেন্ট প্রোটিনটাকে আগে আইডেন্টিফাই করা হয়েছে তার নাম C1, এভাবে সো অন একটার পর একটা নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু যখন ফাংশনাল প্রপার্টিজ দেখতে গেছে তখন দেখা যাচ্ছে যে ফাংশনালি C1 এর পরে C2 আসে না, চলে আসে C4, ঠিক আছে? তো কমপ্লিমেন্ট সিস্টেম পাথওয়ে যখন আমরা পড়ি তখন দেখা যাচ্ছে যে C1 এর পরে ফাংশনাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে C4। সো কমপ্লিমেন্ট সিস্টেম নরমালি inactivated ফর্মে থাকে and they activated by proteolysis because they are protein in nature. তো প্রোটিওলাইসিস হয়ে গেলে তারা দুই ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে স্মলার ফ্র্যাগমেন্ট আর একটা হচ্ছে লার্জার ফ্র্যাগমেন্ট। তো যেটা স্মলার ফ্র্যাগমেন্ট সেটার নাম রাখা হয়েছে এ, আর যেটা লার্জার ফ্র্যাগমেন্ট সেটার নাম রাখা হচ্ছে বি, ঠিক আছে? সো আমাদের যখন এই যে সিরিজ অফ ইভেন্ট বা সিরিজ অফ রিঅ্যাকশন যেটা হচ্ছে একটা সেল সারফেসে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের লার্জ ফ্র্যাগমেন্ট যেটা বি সেটাই কিন্তু মেইন রোলটুকু প্লে করে। ওকে, তার পাশাপাশি এ ফ্র্যাগমেন্ট যেটা সেটা সাপোর্টিং কিছু রোল প্লে করে। ওকে, তাহলে আমরা নরমালি মনে রাখি বি ফর বাইন্ডিং, এ ফর আদার ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, বি ফর বাইন্ডিং, এ ফর আদার ফাংশন। সো আমার যে কমপ্লিমেন্ট সিস্টেমের পাথওয়ে আছে 3টা পাথওয়ে, ক্লাসিক্যাল, অল্টারনেটিভ, লেকটিন। তোমরা যদি পরীক্ষার কোয়েশ্চেন গুলো দেখো তাহলে পরীক্ষা দেখবে কমপ্লিমেন্ট সিস্টেম অতি অবশ্যই সবসময় প্রায় আসতেছে। গত বছরের মানে এই বছরে যে আকিলারা পরীক্ষা দিল ওখানেও আসছে, আমাদের এমবিবিএস এও আসছে, ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম থেকে নিয়মিতই কোয়েশ্চেন হয়। ওকে, সো কমপ্লিমেন্টের 3টা পাথওয়ে, ক্লাসিক্যাল, অল্টারনেটিভ, লেকটিন। তার মধ্যে ক্লাসিক্যালটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, বাকি দুটো হচ্ছে অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো এই যে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু যদিও ইননেট ইমিউনিটির অংশ, কিন্তু ক্লাসিক্যাল পাথওয়েটা যেহেতু অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট ওই জন্য তাদেরকে বলা হয় পাথওয়ে অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর বাকি দুটাকে বলা হয় ইননেট ইমিউনিটির পাথওয়ে, ঠিক আছে? এটা একটা টেকনিক্যাল টার্ম। কমপ্লিমেন্ট সিস্টেমটা ইননেট ইমিউনিটির অংশ, কিন্তু তার যে 3টা পাথওয়ে আছে তার একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে যেটা কিনা অ্যাকোয়ার্ড ইমিউনিটির অংশ বলা হয়। তাহলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের 4টা স্টেজ আছে। 4টা স্টেজে হচ্ছে গিয়ে ইনিশিয়েশন অফ পাথওয়ে কিভাবে স্টার্ট হবে, তারপরে হচ্ছে ফরমেশন অফ C3 কনভার্টেজ, ফরমেশন অফ C5 কনভার্টেজ এবং ফরমেশন অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে এই বেসিক তোমার যে 3টা পাথওয়ে আছে তাদেরকে 4টা বেসিক স্টেপ অবশ্যই ফলো করতে হবে। 4টা বেসিক স্টেপ অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে, লেকটিন পাথওয়ে এবং অল্টারনেটিভ পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়েটা আমরা বলছি অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, বাকি দুইটা অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সবগুলা পাথওয়ে একটা ইনিশিয়েশন হবে, স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে তারা সেকেন্ড স্টেজে যাবে। সেকেন্ড স্টেজের নাম হচ্ছে ফরমেশন অফ C3 কনভার্টেজ, তারপরে হচ্ছে ফরমেশন অফ C5 কনভার্টেজ, ফরমেশন অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আর এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা আলটিমেটলি সেল লাইসিসের জন্য দায়ী, ঠিক আছে? তাহলে সবার আগে যেটা আসে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেটেড হয়, যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করে, মনে করো একটা ব্যাকটেরিয়া, এবং তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এখন অ্যান্টিবডি এখানে ক্লাসিক্যাল পাথওয়েতে দুইটা অ্যান্টিবডি রোল প্লে করে, একটা ইমিউনোগ্লোবুলিন এম
আরেকটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। ঠিক আছে, তোমরা যখন অ্যান্টিবডির প্রপার্টিজ পড়ছো সেখানে দেখছো তোমরা যে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন, ওখানে ইমিউনোগ্লোবুলিন এম এবং জি এর কথাই বলা আছে। তাহলে দেখো ক্লাসিক্যাল পাথওয়ের কিছু কম্পোনেন্ট থাকবে। আমরা বলছি যে কমপ্লিমেন্ট সিস্টেম আর 20 ইন নাম্বার। তাদের মধ্যে C1 থেকে C9 পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন C1 থেকে C9 এই সবগুলো কমপ্লিমেন্ট প্রোটিন আমাদের ক্লাসিক্যাল পাথওয়েতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিভাবে রোল প্লে করে দেখো, সিকোয়েন্স অফ ইভেন্টস গুলো একটু পড়ে শোনাই। The first step is the binding of C1 to antigen antibody complex. C1 become activated and act as an enzyme. আমি বলছি যে কমপ্লিমেন্ট প্রোটিন ইন নেচার, কিন্তু they act like an enzyme. Activated C1 known as C1 স্ট্যারেজ, মানে C1 যখন অ্যাক্টিভেটেড হয় তার নাম একটু চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় C1 স্ট্যারেজ। ক্লিপ C4 into two pieces, C4A, C4B. আমি তোমাদেরকে আগেই বলছি ইন অর্ডার অফ ডিসকভারি যে প্রোটিনগুলো আবিষ্কার করা হয়েছে আগে তাদের 1 2 3 এভাবে নাম দেওয়া হয়েছে, কিন্তু ফাংশনালি দেখা যাচ্ছে যে 1 এর পরে 2 আসে না, 4 চলে আসে। ওই জন্য এখন তোমরা 4 কে দেখতেছো। Activated C1 known as C1 esterase clips C4 into two pieces, C4A and C4B. C4B attached to target surface and C4A goes out of the reaction. তোমাদেরকে আমি আগেই বলছি B for binding, A for other function. ঠিক আছে, তাহলে সেল সারফেসে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তার সেল সারফেসে তুমি C4B কে অ্যাটাচ হিসেবে পাবা। Then C2 attached to the exposed binding site of C4B. লেখাগুলো খেয়াল করো, এরপর অ্যানিমেশনে দেখবা। Where activated C1 clips C2 into two pieces, C2A and C2B. C2B attached to the target surface and C2A goes out of the reaction. The resulting C4B2B is known as C3 convertase. পরীক্ষার ভাইভাতে আমরা জিজ্ঞেস করি যে ইন ক্লাসিক্যাল পাথওয়ে C3 convertase কার কার দ্বারা তৈরি, তোমাদের আনসার হবে C4B2B দ্বারা তৈরি। C3 convertase clips C3 into C3A and C3B. C3B remain in the reaction and C3A goes out of the reaction. The complex remain in the reaction is C4B, 2B, 3B. And this is called C5 convertase. পরীক্ষা এটাও জিজ্ঞেস করা হয় ক্লাসিক্যাল পাথওয়েতে C5 convertase কোন কোন কম্পোনেন্ট দ্বারা তৈরি, তোমাদের আনসার হবে C4B, 2B, 3B. C5 convertase clips C5 into C5A and C5B. C5B remain in the reaction and C5A goes out of the reaction. C5B bind with 6 and 7, form C5B67 complex. Subsequently, C8 and C9 attach with C5B67 to form C5B6789 complex. And this is known as membrane attack complex. ঠিক আছে? And this membrane attack complex cause cytolysis. ঠিক আছে, তারা এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা কি করে, সেল ইন কেস অফ ব্যাকটেরিয়াল সেল তার থাকে সেল ওয়াল আর আমাদের থেকে সেল মেমব্রেন। ওয়াল হোক মেমব্রেন হোক যেটাই হোক না কেন, সে কি করবে ওখানের মধ্যে ছিদ্র করে দেবে। ঠিক আছে, এবং তোমরা সকলে জানো প্রত্যেকটা সেল ইজ সারাউন্ডেড বাই হোয়াট, বলতো? আমাদের শরীরের প্রতিটা সেল সারাউন্ডেড বাই হোয়াট? Cell membrane. এই আমাদের প্রত্যেকটা সেলের চারপাশে কি থাকে? Cell membrane, sir. হ্যাঁ, সেল মেমব্রেন তো সেলেরই পার্ট। ঠিক আছে, সেল Fluid. বললো তো সব, তাহলে ফ্লুইড এটাকে কি বলে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তাই না? প্রত্যেকটা সেলের চারপাশে কি থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে। ওকে, তাহলে কি হলো, সেল যদি ছিদ্র হয়ে যায় তাহলে কি হবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো এন্টার করবে সেলের ভিতরে এবং আলটিমেটলি সেল কি হবে, সোয়েলিং হয়ে যাবে।
সোয়েলিং হতে হতে একসময় রাপচার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কজেস সাইটোলাইসিস। তাহলে দেখো আমরা একটু অ্যানিমেশনে দেখি। প্রথমে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো। ঠিক আছে? সেটা আমরা বলতেছি এখন অ্যান্টিজেন। তাহলে ১ সপ্তাহ পরে বা ২ সপ্তাহ পরে অ্যান্টিজেনের এগেইনস্ট এ তৈরি হবে অ্যান্টিবডি এবং ফেব পোরশনটুকু অ্যান্টিজেনের সারফেসে বাইন্ড করলো। ওকে? তাহলে এফসি পোরশনের সাথে কে বাইন্ড করবে? সি1। ওকে? এই সি1 টা আসলে ৩ টা কম্পোনেন্ট দ্বারা তৈরি। ওইজন্য সি1 টা দেখতে অনেক বড় মনে হচ্ছে। ঠিক আছে? তাহলে এফসি পোরশনের সাথে বাইন্ড করলো সি1। সি1 বাইন্ড করার পরে কি হলো? তারা অ্যাক্টিভেটেড হলো। অ্যাক্টিভেটেড হওয়ার পরে এদের নাম হলো সি1 স্টারেস। ঠিক আছে? এখন সি1 স্টারেস কি করলো? সি4 সি4 সি1 স্টারেজ এর সাথে বাইন্ড করলো এবং সি4 কে সে ২ ভাগে বিভক্ত করে দিল। সি4 এ এবং সি4 বি। সি4 বি4 বাইন্ডিং। তাহলে কি করলো? ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সাথে সি4 বি টা অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে? এখন এরপরে অ্যাক্টিভিটি দেখাবে সি2। সি2 কি করলো? সি1 এর যে এক্সপোজ সাইট যেখানে সি4 প্রথম বাইন্ড করছিল সেটা দেখেন খালি, সেখানের সাথে সি2 বাইন্ড করলো এবং সি1 স্টারেস আলটিমেটলি কি করলো? সি2 কে ২ ভাগে বিভক্ত করে দিল। সি2 এ সি2 বি। তাহলে বি4 বাইন্ডিং। তাহলে তুমি ব্যাকটেরিয়াল সেল ওয়ালে কি পাইলা? সি4 বি আর সি2 বি। আমরা এটাকে একসাথে বলি সি4 বি 2 বি। তাহলে এই সি4 বি 2 বি ইজ নোন অ্যাজ সি3 কনভার্টেজ। তাহলে তুমি সেকেন্ড স্টেজে চলে গেলা। ঠিক আছে? এখন সি3 কনভার্টেজ দ্যাট মিনস এখন তাদের কাজ কি? সি3 কে ব্রেকডাউন করবে। তাহলে এখন দেখো সি3 এড হলো এবং সি3 কে সি3 কনভার্টেজ ২ ভাগে বিভক্ত করে দিল। সি3 এ সি3 বি। বিটা রয়ে গেল সেল সারফেসে আর সি3 এ গোস আউট অফ দ্য রিঅ্যাকশন। The resultant C4b, 2b, 3b is known as C5 convertase. তাহলে C5 convertase কার উপর কাজ করবে? C5 এর উপর। ঠিক আছে? তাহলে C5 অ্যাটাচ হলো এবং ২ ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে কি হলো? C4b, 2b, 3b, 5b। ঠিক আছে? এখন এইটা দেখো, এখানে আমরা এখন C5b র সাথে আরো কিছু এড হবে। 6, 7, 8, 9। C5b, 6, 7, 8, 9 এটাকে একসাথে বলা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ওকে? এবং এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কি করলো? সেলকে ছিদ্র করে দিল। পোর ফরমেশন করলো। তাহলে সেলের মধ্যে পোর ফরমেশন হলে আলটিমেটলি কি হলো? সব এন্টার করলো। ঠিক আছে? এবং সেল সোয়েলিং হয়ে সাইটোলাইসিস হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসিক্যাল পাথওয়ে। এটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। ওকে? এই ক্লাসিক্যাল পাথওয়েটা কিন্তু পরীক্ষায় সবথেকে বেশি আসে। ঠিক আছে? আশা করি তোমাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হবে না। এই পড়াটুকু আমি ২য় বার পড়াচ্ছি এবং এই নোটগুলো তোমাদেরকে কিন্তু আমি অনেক আগেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এই পাথওয়ে গুলা কিন্তু পরীক্ষাতেও জিজ্ঞেস করে। ক্লাসিক্যাল পাথওয়ে এক্সামিনারের খুব প্রিয় কোয়েশ্চেন। এটা তোমার রিটেনেও আসবে। রিটেনে না আসলে তুমি ভাইভাতে অবশ্যই ফেস করবা। ঠিক আছে? দ্যা সিকোয়েন্স অফ ইভেন্টস আমি তোমাদেরকে যেটা পড়ালাম এবং যেটা দেখালাম, এটা একটু ভালো করে শিখে রাখবে। ঠিক আছে? আচ্ছা। পরবর্তী পাথওয়েটা হচ্ছে লেকটিন পাথওয়ে। ঠিক আছে? সো লেকটিন পাথওয়ে ইননেট ইমিউনিটির অংশ। আমরা আগেই বলছি যদিও কমপ্লিমেন্ট সিস্টেমটা they are part of innate immunity, but the classical pathway is considered as pathway of acquired immunity. আর লেকটিন পাথওয়ে অল্টারনেটিভ পাথওয়ে তাদেরকে বলা হয় ইননেট ইমিউনিটির অংশ। তো লেকটিন পাথওয়ে এটাও খুব একটা কঠিন কিছু না। তার জন্য আমাদেরকে ২-৩ টা জিনিস একটু রিমাইন্ডার দিতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যাকিউট ফেজ প্রোটিন গুলা কি? Acute phase protein about 12 plasma protein, collectively termed acute phase protein. They are produced by the liver
রিলিজ এজ এ রেজাল্ট অফ ইনফেকশন অর টিস্যু ইনজুরি। ঠিক আছে, আমাদের কোনো ইনফেকশন বা টিস্যু ইনজুরি হলে লিভার থেকে কিছু প্লাজমা প্রোটিন রিলিজ হয়। ঠিক আছে, এদেরকে বলা হয় অ্যাকিউট ফেজ প্রোটিন। এই অ্যাকিউট ফেজ প্রোটিন তোমার টোটাল 12টা আছে। ওকে, তার মধ্যে আমাদের প্রথম দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, আরেকটা হচ্ছে ম্যানোস বাইন্ডিং প্রোটিন। ম্যানোস বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে, এই দুইটা মনে রাখলেই হবে। সো ম্যানোস বাইন্ডিং প্রোটিনের আরেকটা নাম হচ্ছে ম্যানোস বাইন্ডিং লেকটিন। এটাকে অনেক সময় ম্যানেন বাইন্ডিং প্রোটিন বা ম্যানেন বাইন্ডিং লেকটিন এরকমও বলা হয়। তো ম্যানোস বলো ম্যানেন বলো একই কথা। ওকে, তাহলে আমাদের 2 নম্বরটা এমবিপি, এটাই লেকটিন পাথওয়ের জন্য আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো আমাদের যে কমপ্লিমেন্ট সিস্টেমের যে কি বলবো হোস্ট কমপ্লিমেন্ট সিস্টেমের যে রেসপন্সটুকু আছে 3টা পাথওয়ের মাধ্যমে, তার মধ্যে সবার আগে অ্যাক্টিভেট হয় কিন্তু লেকটিন পাথওয়ে। ঠিক আছে, সবার আগে অ্যাক্টিভেট হয় লেকটিন পাথওয়ে। ইট ইজ প্রোটেক্টিভ আর্লি ইন ইনফেকশন বিফোর অ্যান্টিবডি ইজ ফর্ম। সো লেকটিন পাথওয়ের মধ্যে ক্লাসিক্যাল পাথওয়ে সবগুলা কম্পোনেন্টই ইউজ করা হয় এক্সেপ্ট C1। তাহলে সিকোয়েন্স অফ ইভেন্ট তুমি ক্লাসিক্যাল পাথওয়েতে যা পড়ছিলা সেটাই, খালি শুরুর দিকে সামান্য চেঞ্জ হবে। ঠিক আছে, সো instead of C1 it is mediated through lectin protein, mannose binding lectin oblique mannose binding protein of the host that interact with mannose residue present on microbial surface polysaccharide, hence the name lectin pathway। তাহলে তোমরা এখানে ইজিলি দেখতেছো লাইপোপলিস্যাকারাইড কোথায় থাকে, গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভে? বলো তো একজন। গ্রাম পজিটিভ। লাইপোপলিস্যাকারাইড গ্রাম পজিটিভে থাকে? না স্যার, গ্রাম নেগেটিভে। গ্রাম পজিটিভে তো পলিপেপটাইড। গ্রাম পজিটিভে পলিপেপটাইড, এটা কি আনসার করলো? না স্যার, তুমি কি সরি, ভুল, আমি ওই এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন মিলাই ফেলছি স্যার। দেখো, এমন কোনো কথা নাই যে শুধু গ্রাম নেগেটিভে এন্ডোটক্সিন থাকবে, গ্রাম নেগেটিভেও কিন্তু এক্সোটক্সিন থাকে। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়াল লাইপোপলিস্যাকারাইড এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য মানে কি বলবো, এটাই একটা পোর্শন, ওর সেল ওয়ালের একটা পোর্শন লাইপোপলিস্যাকারাইডটা। হ্যাঁ, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে লাইপোপলিস্যাকারাইড থাকে না। ওকে, আচ্ছা যাই হোক, আমরা আমাদের পড়ায় আসি। তাহলে তোমরা দেখো এই যে 4টা স্টেজ, এই 4টা স্টেজে আমরা ফলো করব। তাহলে এখানে আমরা কম্পোনেন্ট গুলা কি কি, শুধু C1 নাই, C1 এর পরিবর্তে কি আছে, ম্যানোস বাইন্ডিং প্রোটিন অথবা ম্যানোস বাইন্ডিং লেকটিন। তার পাশাপাশি 2টা সাপোর্টিং সাবস্টেন্স আছে, প্রোটিন আছে, তাদেরকে বলা হয় MBL অ্যাসোসিয়েটেড সেরাইন প্রোটিয়েস। MBL অ্যাসোসিয়েটেড সেরাইন প্রোটিয়েস, MASP1 MASP2। ঠিক আছে, আর তোমরা দেখতেছো একটা ব্যাকটেরিয়া যার কাছে কিনা ম্যানোস রেসিডিউ আছে, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, এখন সিকোয়েন্স অফ ইভেন্টসে দেখো, প্রথমে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো এবং প্রবেশ করা মাত্রই শরীরের মধ্যে কি হলো, ইনফ্লামেশন হলো। ইনফ্লামেশনের ফলশ্রুতিতে লিভার কি রিলিজ করলো, ম্যানোস বাইন্ডিং লেকটিন। ঠিক আছে, আর এই ম্যানোস বাইন্ডিং লেকটিনটা ওই ব্যাকটেরিয়ার লাইপোপলিস্যাকারাইড যেটা আছে তার একদম মাথার দিকে একটা ইয়া থাকে, ম্যানোস রেসিডিউ থাকে। তাহলে লাইপোপলিস্যাকারাইডের মধ্যে ম্যানোস রেসিডিউ হচ্ছে কি একটা পার্ট। ঠিক আছে, আর তার সাথে ম্যানোস বাইন্ডিং লেকটিনটুকু বাইন্ড করে। তো বাইন্ড করার পরে আলটিমেটলি কি হবে, এদের সাথে MASP1 এবং MASP2 অ্যাড হয়ে যায়। ওকে, তাহলে এই যে MBL MASP1 MASP2 এগুলা মিলেই তারা
C1 লাইক অ্যাক্টিভিটি দেখাই। ক্লাসিক্যাল পাথওয়েতে যে C1 ছিল সেটা অ্যাক্টিভেট হওয়ার পরে C1 স্ট্যাটাস বলতাম। সেম ফাংশন MBL এবং MASP মিলে দেখাই, ঠিক আছে? এবং আলটিমেটলি কি হলো, C4 এড হলো এবং দুই ভাগে বিভক্ত হয়ে গেল, C4B, C4A, C4B, ঠিক আছে? আবার ওখানে C2 এড হলো, C2A, C2B, তাহলে A ফর আদার ফাংশন, B ফর বাইন্ডিং, তাহলে তুমি কি পেলা, C4B 2B, এবং দিস ইজ নন অ্যাজ C3 কনভার্টেড। তাহলে তুমি সেকেন্ড স্টেজে খুব ইজিলি চলে গেলা। খালি ক্লাসিক্যাল পাথওয়ের সাথে ডিফারেন্স কি, ওখানে ছিল C1 আর এখানে আমরা পেলাম MBL, MASP1, MASP2, এবং দে অ্যাক্ট লাইক C1 স্ট্যাটাস, ঠিক আছে? তাহলে আলটিমেটলি প্রত্যেকটা সিকোয়েন্স অফ ইভেন্টস একই রকম, প্রত্যেকটা সিকোয়েন্স অফ ইভেন্টস একই রকম। এখানে আর তুমি ক্লাসিক্যাল পাথওয়েটা শিখলেই বাকিগুলো তোমার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? তাহলে এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যার কাছে ম্যানোস রেসিডিউ থাকে, তার সাথে বাইন্ড করলো MBL, যেটা লিভার থেকে রিলিজ হলো, এবং সাপোর্টিং হিসেবে দুইটা প্রোটিন আসলো। তারা যদিও প্রোটিন কিন্তু দে অ্যাক্ট লাইক এনজাইম, এদেরকে বলা হয় MASP1, MASP2। তাহলে MBL, MASP1, MASP2 এই তিনটা মিলে ফাংশন করলো কার মতো, C1 এর অ্যাক্টিভেটেড ফর্ম, দ্যাট মিন্স C1 স্টারেজের মতো, ঠিক আছে? এবং আলটিমেটলি C4 অ্যাড হলো, দুই ভাগে বিভক্ত হলো, C4B, এক্সপোর্ট সারফেসে C2 আসলো, দুই ভাগে বিভক্ত হলো, C2A, C2B, তাহলে A চলে গেল এবং B থেকে গেল সারফেসে, তাহলে C4B 2B is known as C3 convertase and it will lead to generation of C5 convertase, ঠিক আছে? এবং সিকোয়েন্স অফ ইভেন্টস পুরোপুরি ক্লাসিক্যাল পাথওয়ের মতো। তাহলে এখানের মধ্যে আমাদের লেকটিন পাথওয়েটুকু কমপ্লিট করলাম আমরা। এখন আসো অল্টারনেটিভ পাথওয়ে। অল্টারনেটিভ পাথওয়েও অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট। ক্লাসিক্যাল পাথওয়ের মতো আমাদের যদি মনে রাখি C1 থেকে C9, এখানে ক্লাসিক্যাল পাথওয়ে সবগুলো কম্পোনেন্টই জড়িত এক্সেপ্ট C1, C2, C4, এবং তাদের পরিবর্তে কি আসলো, ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি এবং প্রোপার্ডিন। ওই যে আমি বলছিলাম যে কমপ্লিমেন্ট প্রোটিন গুলো 20 ইন নাম্বার, ফ্যাক্টর বি, ডি, প্রোপার্ডিন এগুলো কমপ্লিমেন্ট প্রোটিন, ওগুলো হচ্ছে তোমার পজিশন গুলো হচ্ছে হয়তো 15, 16, 17 এরকম, ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখলাম ক্লাসিক্যাল পাথওয়েতে C1 থেকে C9 ইনভলভ থাকে, লেকটিন পাথওয়েতে C1 থাকে না, তার পরিবর্তে থাকে MBL, MASP1, MASP2। আর অল্টারনেটিভ পাথওয়েতে C1, C2, C4 নাই, তার পরিবর্তে কি আছে, ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি এবং প্রোপার্ডিন, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের মাইক্রোবায়োলজি টিউটোরিয়াল, তাই না? জি স্যার, জি স্যার, টিউটোরিয়াল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন শেষ করব না, আমি তোমাদেরকে আজকে কমপ্লিমেন্টটা কমপ্লিট করাই দিই, না হলে আমাদেরই সমস্যা হবে। আমার ক্লাসের পরে তোমরা এন্টার করিও, আর যেহেতু এটা তোমার লাইসেন্স কপি, তোমাদের ইয়া হবে না, ডিসকানেকশন হবে না, ঠিক আছে? তাহলে দেখো আমরা অল্টারনেটিভ পাথওয়ে পেলাম, এবং সেখানে কি বললাম, C1 থেকে C9 এর মধ্যে C1, C2, C4 বাদ গেল, এবং তার পরিবর্তে আসলো ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি এবং প্রোপার্ডিন, ঠিক আছে? তাহলে দিস আর দ্য কম্পোনেন্ট অফ অল্টারনেটিভ পাথওয়ে। সো স্টেজ চারোটা সেম থাকবে, খালি এখন কম্পোনেন্ট গুলো একটু ভিন্ন হবে। এখন অল্টারনেটিভ পাথওয়েতে পরীক্ষায় যে কোশ্চেনটুকু আসে, হোয়াট আর দ্য ইনিশিয়েটর। অল্টারনেটিভ পাথওয়ের কিছু ইনিশিয়েটর আছে, স্টার্টিং কার কার দ্বারা হবে, ঠিক আছে? তার একটা হচ্ছে ব্যাকটেরিয়াল লাইপোপলিস্যাকারাইড, যেটা কিনা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে। টিকোইক অ্যাসিড, মেয়েটা যেটা বলতেছিল, টিকোইক অ্যাসিড এটা কোথায় থাকে, গ্রাম পজিটিভে নাকি নেগেটিভে?
বলো টিকিউইক অ্যাসিড কার পার্ট, গ্রাম পজিটিভের পার্ট নাকি নেগেটিভের পার্ট? স্যার গ্রাম পজিটিভের। পজিটিভের। ঠিক আছে, তাহলে লাইপোপলিস্যাকারাইড হচ্ছে ইউনিক ফিচার অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আর টিকিউইক অ্যাসিড হচ্ছে ইউনিক ফিচার অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তার পাশাপাশি দেখো ফাঙ্গাল সেল, প্যারাসাইট, ভাইরাস ইনফেক্টেড সেল, কোবরা ভেনম ফ্যাক্টর, টিউমার সেল, এগুলো মুখস্থ করে ফেলবা। দে আর দ্য ইনিশিয়েটর অফ অল্টারনেটিভ পাথওয়ে। ঠিক আছে, সো অল্টারনেটিভ পাথওয়েটা একটু একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড, তবে আসার কথা, এটা হচ্ছে রিটেনে খুব একটা বেশি আসে না। ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো আসলে সবগুলো পাথওয়ে শিখে যেতে হবে। তো এটা আমাদেরকে একটু টেকনিক্যাল, এটা একটু ভালো করে খেয়াল করো। দেখো, the first complement component to be involved in the alternative pathway is free C3 in serum. আমাদের শরীরের মধ্যে কমপ্লিমেন্ট সিস্টেমের তো ইনঅ্যাক্টিভ ফর্মে, মানে সেরামের মধ্যে তো তারা সার্কুলেট হচ্ছে, সেরামেও থাকে, আমাদের বডি যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড সেখানেও তারা থাকে। ঠিক আছে, সো এই যে C3 আছে, C1 থেকে C20 যতগুলো আছে, তারা কিন্তু সব ইনঅ্যাক্টিভ ফর্মে সার্কুলেট করতে। তো তাদের মধ্যে দেখা যাচ্ছে যেটা C3 আছে সেটা একটু আনস্টেবল টাইপের, সে স্পন্টেনিয়াস হাইড্রোলাইসিস হয়ে যায়, নিজে নিজে ব্রেকডাউন হয়ে যায়। ঠিক আছে, তো নিজে নিজে ব্রেকডাউন হয়ে গেলে আলটিমেটলি তুমি দুইটা ফ্র্যাগমেন্ট পেলা, C3A C3B। তো মনে করো তুমি আঙ্গুলের মধ্যে একটা কাটা ফুটলা, কাটার মাথায় আছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এই ব্যাকটেরিয়াটা তোমার সেল সেল সেলের পাশাপাশি বা ইন্টারস্টিশিয়াল স্পেস যেখানে থাকুক না কেন, তার সাথে C3Bটা অ্যাটাচ হয়ে যাবে, কারণ C3 যেটা সেটা স্পন্টেনিয়াসলি হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো C3B যদি অ্যাটাচ হয়ে যায়, দেন একইভাবে C3A গোস আউট অফ দ্য রিঅ্যাকশন। এরপরে পরবর্তী স্টেপটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর বি, ইট উইল বাইন্ড টু C3B কোটেড ফরেন সেল। ঠিক আছে, তাহলে C3 স্পন্টেনিয়াসলি যেটা হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে সেটা দুই ভাগে বিভক্ত হলো, এ এবং বি। বিটা কি করলো, ফরেন সেল সারফেস, মনে করো ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করলো। ঠিক আছে, বাইন্ড করার পরে কি হলো, C3Bর সাথে ফ্যাক্টর বি বাইন্ড করলো। ফ্যাক্টর বি বাইন্ড করার পরে তার সাথে ফ্যাক্টর ডি অ্যাটাচ হলো এবং সে বি কে দুই ভাগে বিভক্ত করে দিল। দুই ভাগে বিভক্ত করে দিলে সবসময় এ এবং বি দুইটা ফ্র্যাগমেন্টই পাবে। তাহলে বি কে যদি দুই ভাগে বিভক্ত করে দেয় তাহলে পাবা বি এ এবং বি বি। ওকে, তাহলে দেখো বি বি রিমেন ইন দ্য রিঅ্যাকশন এন্ড বি এ গোস আউট অফ দ্য রিঅ্যাকশন। দ্য কমপ্লেক্স রিমেন ইন দ্য রিঅ্যাকশন ইজ C3B বি বি। ওকে, তাহলে এটা কিন্তু পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞেস করা হয়, অল্টারনেটিভ পাথওয়েতে C3 কনভার্টেজ কার কার দ্বারা ফরমেশন হলো। এটা ফরমেশন হলো C3B বি বি দ্বারা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ক্লাসিক্যাল পাথওয়েতে C3 কনভার্টেজ কার দ্বারা ফরমেশন হয়েছে, বলো তো একজন। তাই এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় টেকনিক্যাল ঠিক দ্বারা C3B দ্বারা। ঠিক আছে, এখন দেখো যে C3B দ্বারা C3 কনভার্টেজ ফরমেশন হয়েছে, ইট হ্যাজ ভেরি শর্ট হাফ লাইফ, খুব তাড়াতাড়ি এটা ডিস্ট্রয় হয়ে যায়। তো এটাকে স্টেবিলাইজ করার জন্য আরেকটা কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাড হয়, তার নাম হচ্ছে প্রোপারডিন। তাহলে তোমরা ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি এবং প্রোপারডিন এই তিনটার ফাংশন পেলা। সো এখন C3 কনভার্টেজটা স্টেবিলাইজ হয়ে গেল, শক্ত সমর্থ হলো। এখন কি করবে, আমাদের বডিতে তো অনেক C3 এখনো কি করতেছে, সার্কুলেট হচ্ছে। ওকে,
কিছু C3 ভেঙে গেছিল এবং এই ভেঙে যাওয়ার ফলশ্রুতিতে আলটিমেটলি অল্টারনেটিভ পাথওয়েটা ইনিশিয়েট হয়েছে। যেগুলো ভাঙ্গে নাই সেগুলোকে কি করবে, C3 কনভার্টেজ ভেঙে দেবে, দুই ভাগে বিভক্ত করে দেবে। So C3 converters flips C3 into C3A and C3B. C3B remain in the reaction and C3A goes out of the reaction. Okay? তাহলে the complex remain in the reaction is C3B, BB, 3B. এই পয়েন্টটুকু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। The resulting C3B, BB, 3B is known as C5 converters. তুমি এখন ক্লাসিক্যাল পাথওয়ের সাথে মিলাও। ক্লাসিক্যাল পাথওয়েতে কনভার্টার্স কার কার দ্বারা ফরমেশন হয়েছিল? বলো। So C5 converters. হুম, Sir, C4B, 2B, 3B. 3B. 3B ঠিক আছে। স্যার। তাহলে এই দুইটা পয়েন্ট তোমাদেরকে, হ্যাঁ বলো। হ্যালো স্যার, স্যার মোর্শেদ হ্যাঁ। স্যার আইটেম নেওয়ার জন্য কল দিচ্ছে আমাদেরকে বি ব্যাচে। আচ্ছা তুমি একটু সময় নাও, যেহেতু তোমাদের এরপরে তো মাইক্রোবায়োলজির পরে আর কোনো ক্লাস নাই, ঠিক আছে? তোমাদের হাতে সময়ও আছে, আমি এটা একটু শেষ করে দিই। হ্যাঁ, আমি যেহেতু মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি আর মোর্শেদকে তো এখন কল দিতে পারবো না, তাহলে তোমরা একজন বলে দাও। হ্যাঁ, স্যার কতক্ষণ লাগবে আর? তাহলে আমার কতক্ষণ? আর সর্বোচ্চ এই তো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, 10-15 Okay, মিনিট sir. সর্বোচ্চ। তাহলে বলো 15 মিনিট পরে তোমরা আইটেম দেবা। ওকে? কারণ এইটা যদি শেষ না করি না, তোমাদেরই সমস্যা হবে পরে। এখন একসাথে পড়া দিচ্ছি, পরীক্ষার কোয়েশ্চেন গুলো সহ পেয়ে যাচ্ছ। ওকে? তাহলে দেখো C5 কনভার্টার্স পর্যন্ত তুমি পেয়ে গেলা। C5 কনভার্টার্স এর পরে যেটা কি করলো, একই রকম সিকোয়েন্স অফ ইভেন্টস। C5 কনভার্টার C5 কে দুই ভাগে বিভক্ত করবে, 5A 5B থাকবে, আলটিমেটলি 7A হবে এবং C5B 6 7 8 9 এটাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ঠিক আছে? এবং আলটিমেটলি সেল কি হবে, সাইটোলাইসিস করে দেবে। সো অ্যানিমেশনটুকু একটু দেখো। আমাদের সেরাম এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে ফ্রি C3 থাকে এবং সেটা কি হয়ে গেল, অটোমেটিক হাইড্রোলাইসিসের মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, C3A এবং C3B দুটা পেলাম। ঠিক আছে? সো এখন তুমি মনে করো, হ্যালো শুনতেছো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তুমি তোমার আঙ্গুলে একটা কাটা ফুটলা, তাহলে কাটা ফুটার ওই কাটার মাথায় ছিল একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? অথবা একটা ফাঙ্গাস, যাই হোক না কেন একটা ফরেন সেল ছিল। তাহলে এখন কি হবে, তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে C3A C3B আছে, তাহলে C3B কি করবে, অটোমেটিকলি ওই ফরেন সেলের সাথে বাইন্ড করে ফেলবে এবং C3B বাইন্ড করার পরে কি হবে, ফ্যাক্টর বি। ফ্যাক্টর বি কি করলো, এটা সাথে অ্যাড হলো ফ্যাক্টর ডি। ফ্যাক্টর ডি ফ্যাক্টর বি কে দুই ভাগে বিভক্ত করলো, একটা এ ফ্র্যাগমেন্ট আর একটা বি ফ্র্যাগমেন্ট। তাহলে তুমি পাইলা বি এ এবং বি বি। তাহলে বি ফর বাইন্ডিং, বি বিটা রয়ে গেল, বি এ গোস আউট অফ দ্য রিঅ্যাকশন। ঠিক আছে? এখন এর সাথে আমরা কি পেলাম, C3B তো আগেই পেলাম, তার সাথে বিবি অ্যাড হলো। ঠিক আছে? তাহলে এই রেজাল্টিং C3B BB কমপ্লেক্সকে বলা হচ্ছে C3 কনভার্টেজ। তাহলে C3 convertase has very short half-life and it is stabilized by propardin. ওকে? প্রপারডিন দ্বারা স্টেবিলাইজ হওয়ার পরে সে কি করলো, যেসব C3 ভাঙ্গে নাই সেগুলোকে সে ভেঙে দেবে। ঠিক আছে? তাহলে তুমি কি পেলা, C3A C3B। তাহলে তোমার ব্যাকটেরিয়াল সেল সারফেসে কি কি পেলা, C3B BB 3B এবং সেটাকে বলা হচ্ছে কি, C5 কনভার্টেজ। ঠিক আছে? এবং C5 কনভার্টেজ কি করবে, C5 কে দুই ভাগে বিভক্ত করে দেবে, C5A C5B। তাহলে আলটিমেটলি 6 7 8 9 এবং মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, এবং এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা আলটিমেটলি
ওই ফরেন সেল, এটা ব্যাকটেরিয়া হোক ফাঙ্গাস হোক, সেটাকে কি করলো, লাইসিস করে দিল। তাহলে এই পাথওয়েটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। অ্যাকচুয়ালি তুমি যদি ক্লাসিক্যাল পাথওয়েটা ঠিক মতো মনে রাখতে পারো, বাকিগুলো তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না। ওকে, সো আমাদের তো আমরা বি ফর বাইন্ডিং, যেটা মেমব্রেন অ্যাট্রাক্ট কমপ্লেক্স আলটিমেটলি ফর্ম করায়, ঠিক আছে। এবং এই বি গুলা পাশাপাশি এ গুলা আদার ফাংশন মিডিয়েট করে। এই আদার ফাংশন গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো বি এর পাশাপাশি এ ইকুয়াল ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। সো বি এর পাশাপাশি তোমরা কিছু এ এর ইম্পর্টেন্ট রোল পাবা। তাহলে সবগুলোকে মিলাই আমরা বলি বায়োলজিক্যাল ইফেক্ট অফ কমপ্লিমেন্ট সিস্টেম। এই বায়োলজিক্যাল ইফেক্ট গুলা কিন্তু পরীক্ষায় সবসময় জিজ্ঞেস করে, রিটেনও প্রায় আসে। পরীক্ষা যদি তোমরা দেখো খাতাগুলা, সরি কোয়েশ্চেন গুলা, তাহলে দেখবা এই বায়োলজিক্যাল ইফেক্ট অফ কমপ্লিমেন্ট প্রায় আসতেছে। সো বায়োলজিক্যাল ইফেক্ট গুলা কি কি? অ্যানাফাইলাটক্সিন, অপসোনাইজেশন, কেমোটক্সিস, সাইটোলাইসিস এন্ড এনহ্যান্সমেন্ট অফ অ্যান্টিবডি প্রোডাকশন। এই পয়েন্টগুলো ল্যান্স রিভিউ থেকে নেওয়া। এই 5টা পয়েন্ট তোমাদেরকে বলতেই হবে, ঠিক আছে। অ্যানাফাইলাটক্সিন এই জিনিসটা তোমরা অ্যাকচুয়ালি পাবা হাইপার সেন্সিটিভিটির সাথে। তো অ্যানাফাইলাটক্সিনের কাজ করে C3A 4A 5A, ঠিক আছে। দে কজেস ডিগ্রানুলেশন অফ মাসল and muscle release histamine, and it leads to increased vascular permeability and bronchoconstriction. তাহলে C3A 4A 5A আলটিমেটলি কি হচ্ছে, ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায় দিচ্ছে, যার কারণে হাইপোটেনশন, যেহেতু ব্লাড ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে যাচ্ছে, ওই জন্য হাইপোটেনশন ডেভেলপ করে এবং ব্রঙ্কোকনস্ট্রিকশন করায়। এটা একটা বায়োলজিক্যাল ইফেক্ট, ঠিক আছে। সো আরেকটা হচ্ছে অপসোনাইজেশন। আমাদের C3B এটা একটা আলাদা ইফেক্ট প্রডিউস করে, তার নাম হচ্ছে গিয়ে অপসোনাইজেশন। অপসোনাইজেশন কথাটার মানে হচ্ছে গিয়ে প্রিপারেশন অফ ইটিং। তুমি যখন একটা সিঙ্গারা খাবে, সিঙ্গারার সাথে যদি সস অ্যাড করে দাও, তোমার কাছে খেতে আর একটু সুস্বাদু মনে হবে। তাহলে আমাদের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট C3B আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, যারা কিনা অপসোনাইজেশনে কাজ করে। যার কারণে একটা ব্যাকটেরিয়াল সারফেসে যদি C3B এবং ইমিউনোগ্লোবুলিন জি অ্যাটাচ হয়, সেটাকে আমাদের ফ্যাগোসাইটিক সেল ওই ব্যাকটেরিয়াকে খুব দ্রুত এনগালফ করতে পারে, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে গিয়ে অপসোনাইজেশন। তাহলে অপসোনিন হিসাবে দুইটা পার্টিকেল কাজ করে, দুইটা কম্পোনেন্ট কাজ করে। একটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমে C3B আর অ্যান্টিবডির মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি। এটাও পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস মানে কি? একটা কেমিক্যাল মিডিয়েটর রিলিজ হলো, ওই কেমিক্যাল মিডিয়েটরের ঘ্রাণটাকে আইডেন্টিফাই করে, কুকুর যেমন একটা ঘ্রাণ আইডেন্টিফাই করে অপরাধীকে খুঁজে, একইভাবে আমাদের C5A কেমোট্যাক্সিস হিসাবে কাজ করে মেনলি। তার জন্য কেমোট্যাক্সিস হিসাবে কাজ করে, নিউট্রোফিলের জন্য কেমোট্যাক্সিস হিসাবে কাজ করে, ঠিক আছে। সো C5A and C567 complex attract neutrophil in the site of inflammation, ঠিক আছে। এরপরে সাইটোলাইসিস, আমি তোমাদেরকে আগেই বলছি যে সাইটোলাইসিসে আলটিমেটলি কি হচ্ছে, সেল সারফেসে তোমার পোর ফরমেশন হচ্ছে, ওয়াটার ইলেকট্রোলাইট এন্টার করতেছে, সেল সোয়েলিং হচ্ছে এবং রাপচার হয়ে যাচ্ছে। সাইটোলাইসিস কিভাবে হয়, পুরো মেকানিজম, এই যে 3টা পয়েন্ট দেখতেছো, এই 3টা পয়েন্টের মাধ্যমে পরীক্ষায় বলবা, এক্সামিনার খুশি হবে, ঠিক আছে। এক্সামিনাররা সবসময় জিজ্ঞেস করে সাইটোলাইসিস কিভাবে হয়। আর এনহ্যান্সমেন্ট অফ অ্যান্টিবডি প্রোডাকশন, জাস্ট টাইটেলটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। সো আমি আর বেশি দূর যাচ্ছি না, আমাদের পড়া কমপ্লিট হয়ে গেল। শুরুতেই তোমাদেরকে আমি বললাম যে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমটা একটা ফুটবল ম্যাচের মতো। তো প্লেয়ার গুলো হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের C1 থেকে C20, আর রেফারি হিসাবে কিছু রেগুলেটর থাকে। এই রেগুলেটরের নামগুলো হচ্ছে C1 ইনহিবিটর, ফ্যাক্টর I, ফ্যাক্টর H, প্রোপারডিন এবং DK অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর। এই 5টা
পয়েন্ট মনে রাখো, যারা একটু ভালো করবে তাদেরকে এটা জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য রেগুলেটর অফ কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে সবাইকে নোট প্রোভাইড করছি। আশা করি আরেকবার রিডিং করলে তোমাদের জন্য এগুলো ইজি হয়ে যাবে। সো আজকে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমটুকু কমপ্লিট হয়ে গেল। আর বেশি কিছু পড়াবো না। একটা পয়েন্ট মনে রাখতে হবে, যদি তোমার কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হয়, শরীরের মধ্যে কমপ্লিমেন্ট প্রোটিন না থাকে, তাহলে কি সমস্যা ডেভেলপ করবে? তোমরা দেখতেছো যে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু ইনফ্লামেশনের রোল প্লে করে। দ্যাট মিনস কোনো ইনফেকশন হলে, কোনো মাইক্রো অর্গানিজম শরীরে প্রবেশ করলে আলটিমেটলি কমপ্লিমেন্ট সিস্টেমটুকু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম যদি তোমার শরীরে না থাকে, তুমি ঘন ঘন ইনফেকশন দ্বারা আক্রান্ত হবে, বিভিন্ন মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হবে, আর এর পাশাপাশি কিছু অটো ইমিউন ডিজিজ দেখা যাবে। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্ট না থাকলে তোমার ইনফেকশন হবে, অটো ইমিউন ডিজিজ হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে, এটাও আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করছি। কিছু কিছু কমপ্লিমেন্ট প্রোটিন, যেমন C3 না থাকলে কি হবে, C5 থেকে C8 না থাকলে কি হবে। ওকে, আর কমপ্লিমেন্ট রেগুলেটরি প্রোটিন, দুইটা ইম্পর্টেন্ট প্রোটিন আছে, C1 স্টারেস ইনহিবিটর এবং ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর। শরীরে না থাকলে কি হবে। তাহলে এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করছি, নোটটুকু আরেকবার পড়বা। কমপ্লিমেন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই ক্লাস থাকুক।